Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFI University Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFI University Tripura. Dream big. Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams. Extra tala lang na. এইসব বানতই বলবি ফোন করো তুমি ফোন করো না মালিককে মালিককে এটা আমি আইতাছি কে লংলা করব না করে না গ্যাসের হোম ডেলিভারি সব ভর্তি লোড ফুল কে রাখছে মালিককে বাইরে কোন আছে ওই হ্যাঁ
আজকে আমরা তেলিয়ামুড়াতে আমরা গোপন সূত্রের ভিত্তিতে আমরা অভিযান চালাই তেলিয়ামুড়ার মধ্যে লাল টিলা এবং ইচারবিল এবং ওইখানে আমাদের যিনি সাব ডিভিশনাল কন্ট্রোলার ফুড আছেন এবং চিফ ইন্সপেক্টর সাহেব আছেন, ওনাদের দক্ষ পরিচালনা এবং সুদৃঢ় ইনফরমেশনের ভিত্তিতে আমিও ওনাদের সঙ্গে ছিলাম। তো আমরা খুব সাকসেসফুলি আজকে আমরা 16টি সিলিন্ডার আমরা আজকে বাজেয়াপ্ত করতে পেরেছি। 28টা সিলিন্ডার আমরা বাজেয়াপ্ত, মোট দুটো জায়গা থেকে 28টা সিলিন্ডার বাজেয়াপ্ত করতে পেরেছি, যেগুলো অবৈধভাবে বাড়ির মধ্যে রাখা ছিল। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সব সেগুলোকে স্টক করেছি, এগুলোকে আমরা বাজেয়াপ্ত করেছি। স্যার মানে এদের সঙ্গে কালোবাজারের সঙ্গে জড়িত কাউকে কি আটক করা সক্ষম হয়েছে স্যার? আমরা ওদের বিরুদ্ধে আইনগত যথাযোগ্য ব্যবস্থা আমরা নেব, এটা পরবর্তী পর্যায়ে হবে। এই মুহূর্তে আমরা যে 28টা সিলিন্ডার আছে সেগুলো আমরা অবৈধভাবে যেগুলো বাড়িতে মজুত করা রাখা ছিল সেগুলো আমরা বাজেয়াপ্ত করেছি। পরবর্তী পদক্ষেপ আমরা ধীরে ধীরে আইনগতভাবে ব্যবস্থা আমরা নেব। আর পাশাপাশি আমরা এক্সপায়ারিও জিনিসও আমরা অনেকগুলো চিপস প্লাস খাবার অনেক কাগজ জিনিসপত্র আমরা পেয়েছি যেগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে। সেই দোকানকে আমরা তালা দিয়ে দিয়েছি, সেই দোকানদারকেও আমরা আইনগত ব্যবস্থা আমরা নেব, প্লাস ওই দোকানকে আমরা তালা দেওয়া হয়েছে। তো আমরা সেই জিনিসগুলোকে এখন আমরা ডাম্পিং স্টেশনে গিয়ে এগুলোকে আমরা ডেস্ট্রয় করে দেবো। স্যার Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFI University Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFI University Tripura. Dream big. দিদি আপনার একটু সেটা দেন। কোন জায়গা থেকে ধরা হয়েছে, ওনার নাম কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি গত 24 তারিখ আমাদের আগরতলা জিআরপি থানাতে যে একটা অস্ত্র নিয়ে যে ধরা পড়েছিল এবং এটা আমাদের থানাতে একটা মামলা হয়েছিল। তো এই মামলাতে যদিও ওই যেদিন মামলা হয়েছিল আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম। তো তাদেরই সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশনে এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি। এর নাম
রেমরিমি দেব বর্মা, ওনার বাড়ি কল্যাণপুর খোয়াই ডিস্ট্রিক্ট আমাদের ত্রিপুরাতেই। তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ডে, 3 দিনের পুলিশ রিমান্ডে। কোন জায়গা থেকে ধরা হয়েছে ওকে? অ্যাকচুয়ালি প্রিভিয়াস যিনি অ্যারেস্ট হয়েছেন উনিও পুলিশ রিমান্ডে ছিলেন আমাদের জিআরপি থানাতে। তো ওনার ইন্টারোগেশনে এবং আমাদের যে ইনভেস্টিগেশন যে চলছে, ইনভেস্টিগেশনের যে এভিডেন্সের ভিত্তিতে আমরা ওকে ওই খোয়াই থানাতে মানে ওনার যে বাড়ি ওখানে আমরা খবর দিয়েছি এবং উনি আসা এবং ইন্টারোগেশন করে আমরা তাকে অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। রেমরেমি দেব বর্মা কি এই পিস্তলের ব্যবসার সাথে জড়িত এবং হ্যাঁ কি করে, পেশায় কি? পেশায় তো এমনিতে সে কিছু করে না, তো এমনিতে আমরা ওই যে ওই কেসে আমরা তাদের ইনভলভেন্সি আমরা পেয়েছি। তো ওই ইনভলভেন্সি পাওয়াতেই আমরা তাকে এই কেস কানেকশনে গ্রেপ্তার করা হয়েছে। পিস্তল আনানো কি কোনো ব্যবসার লিগে কি এরকম করা হচ্ছিল? হ্যাঁ, এই বিষয়টা আমরাও দেখছি আরও বিভিন্ন এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে এবং নিশ্চয়ই এটার মধ্যে কিছু না কিছু আছে অবশ্যই, এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারটা আমরা দেখছি এটার সঙ্গে মানে এটার উৎপত্তিস্থল কোথায় এবং এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা আরও এরকম কোনো অ্যাসাইনমেন্ট আছে কি না এই বিষয়টা আমরা দেখছি। যাকে ধরা হয়েছে তার বাবার নামটা কি? ওর বাবার নাম বিনয় দেব বর্মা। বয়স কত? ওর বয়স 20 বছর। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. Tips has given me the leverage to dream big and break all barriers. Come join Tips to manifest your dreams. ওরা গেল, ঠিক আছে। এই তারা ওইলা ডিব্বা যাবো গালা ওইলা মতন বড়া ওই ফ্যাশন দিয়ে একটা খুঁড়ি দিয়ে দাও না যাইবো গা বাচ্চা কোন জায়গা এটা এলাকাটা? ইচারবিল এলাকা। কি মনে করতেছেন কেমনে আইসে মনে করতেছেন এটা হইতে পারে? মানে এই যে এটা সভ্য সমাজে এরকম কাজ মানে যে ওই করতেছে কাজটা কি ভালো হইতেছে নি মনে করতেছেন? কি মনে করছেন? কারণ এটা কি মনে করতেছেন, এটা কি মনে করতেছেন মানে কারোর পাপের ফলও হইতে পারে এটা? হয়তো বাচ্চাটারই হয়তো হ্যাঁ কি হয়েছে একটা বাচ্চা মারা গেছে। হ্যাঁ লাগিয়ে গেছে বাচ্চাটা মাইরা, মানে ছোট বাচ্চা নাকি? ছোট বাচ্চা মাইরা গেছে। কোন জায়গাতে এটা? অন্যদের সর লাগিয়ে গেছে। এই এলাকাটার নাম এলাকা ইচারবিল। ইচারবিল।
মানে এই কি মনে হচ্ছে, মানে কি কেমনে এখানে আইছে? কেমনে আছে ওই জল যে বাড়ছে সরাই লেগে গেছে। ছেলে না মেয়ে এটা দেখছেন? না দেখছি না। ঘটনা হয়েছে, একটা খবর পাইছি নদীতে একটা বাচ্চা ময়রা লেগে রয়েছে। আইসি আমরা দেখাইছি গিয়া, কিন্তু এটা মেয়ে না ছেলে বোঝাইতেছে না। মানে ফুললা প্লাস্টিকের মতো হয়ে রয়েছে, চামড়া টামড়া নাই, কিছু নাই। বাকি আপনারা পুলিশ এলে গিয়া দেখাই কি ব্যাপারটা, মেয়ে না ছেলে। কোন এলাকা এটা? এটা ইচারবি, তেলিয়ামরা ইচারবি। এটা কি মনে করতেছেন, এটা কি মানে অন্য কিছু, মানে অনেকের মানে পাপের ফল হিসেবে এরকম ফালাই রাখছে, এরকম কিছু হতে পারে? না, এমন হইতে পারে না। এটা মোটামুটি বড় দেখাতেছে বাচ্চাটা, বড় ম্যাচিউর বেবি নাকি? প্রায় 3-4 মাসের বাচ্চা এরকম দেখা যাইতেছে। ফুলটা বড় হয়ে গেছে, প্রায় 1 বছর বোঝা যাইতেছে, বছর খানে হইতে পারে এরকম বোঝা যাইতেছে। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়। A 5 trillion economy if we are not clean. That's all. I'll just leave you with that. Why is this happening? So this linkage with health is very, very crucial, sir. For the group photo session as we have arranged in the lobby, and then I request you all to kindly proceed for the debrief. Thank you. To our obvious partners, health, WCD, education. These three nitty-gritties work, but at the policy level, sir, I will repeat once again, sir, toilets क्यों नहीं चल रहा है? Unless you take this time out and monitor the functionality, things will not function. So the state has not yet planned as much as it should be planned. So for example, in 15 Finance Commission, क्या पीछे बहुत सारे काम हुए हैं ग्रामीण क्षेत्र में। सभी क्षेत्रों में हमने अव्वल दर्जा हासिल किया है। नरेगा में तो हम लोग हमेशा ही फर्स्ट या सेकंड रैंक पर रहते हैं। प्रधानमंत्री आवास योजना में आपको मालूम है कि हम लोगों ने टॉप रैंक हासिल किया है, उसके लिए हमें पुरस्कार भी मिला है। और पहले जिस निर्मल ग्राम पहले जो कार्यक्रम हुआ था 1999 से लेकर के उस दौर में, उस समय भी हम लोगों ने स्वच्छता में अच्छा काम किया था। और हमारे ही काडर के एक बहुत अच्छे ऑफिसर थे कुमार आलोक साहब, उन्होंने एक किताब लिखी थी स्क्वाटिंग विद डिग्निटी। और जब डिपार्टमेंट ऑफ सैनिटेशन का जो स्थापित हुआ था गवर्नमेंट ऑफ इंडिया में, तो वहाँ डायरेक्टर थे। आप उस किताब को पढ़ेंगे तो उस दौर में स्वच्छता के क्षेत्र में क्या हुआ उसका जिक्र पाएंगे। किंतु 2014 में जो SPM 1 लागू हुआ और जिस तरह का फोकस होना चाहिए था और जिस तरफ होना चाहिए था, हम कहीं न कहीं बिछड़ गए। लेकिन जब जितेंद्र श्रीवास्तव साहब से बात हुई और एक बार सेक्रेटरी मैडम की अध्यक्षता में वीडियो कॉन्फ्रेंसिंग मीटिंग थी, उसी समय हमें पूरा विश्वास हुआ कि हम इस क्षेत्र में भी अब पीछे नहीं रहे। ये अलग बात है कि जब ये सब डिस्कशन हो रहा था, उसके बाद हमारे यहाँ असेंबली इलेक्शंस हुए, उसके बाद फिर हम लोग लोकसभा इलेक्शंस में तल्लीन हो गए। लेकिन मैं आप लोगों की तरफ से
आप लोगों के बिहाफ पे जितेंद्र श्रीवास्तव साहब और उनकी टीम को विश्वास दिलाना चाहता हूँ कि हम बहुत जल्दी ही इस क्षेत्र में भी अव्वल दर्जे पर पहुँच जाएंगे और जिस तरह की पॉलिसी का उन्होंने जिक्र किया, फीकल स्लज मैनेजमेंट हो, इकोसिस्टम डेवलप करने की बात हो, कन्वर्जेंस की बात हो, हम लोग सब कुछ करेंगे और रिकॉर्ड टाइम में करेंगे। और जैसा कि अभिषेक सिंह साहब ने बताया कि मेरी अध्यक्षता में जो हर महीने बैठक होती है और उसके लिए भी डेट फिक्स है, हर महीने की पहली सोमवार को 11 बजे हम सभी लोग यहाँ जो भी बैठे हुए हैं वीडियो कॉन्फ्रेंसिंग के माध्यम से मिलते हैं। और अभी तक जो हमारा फोकस था वह अर्बन सैनिटेशन पे रहता था, कहाँ पे क्या हो रहा है, किस तरह का STP बन रहा है, किस तरह की जन भागीदारी का कार्यक्रम चल रहा है, तो उसमें अर्बन फोकस था। लेकिन अब से चूँकि अब हमें एक क्लैरिटी मिल गई है, एक स्पष्टता मिल गई है, और ये जो वर्कशॉप हो रहा है इसमें जो टेक्निकल सेशंस होंगे उसमें और भी आपको स्पष्टता मिलेगी। निश्चित रूप से हम लोग एक सिस्टमेटिक तरीके से अपना काम करेंगे और उस मुकाम तक पहुंचेंगे जब जितेंद्र श्रीवास्तव साहब यहाँ आएंगे और आप लोगों में से कई लोगों को पुरस्कृत करेंगे। ये मुझे पूरा विश्वास है। मैं ज़्यादा वक्त नहीं लूँगा क्योंकि टेक्निकल सेशंस ज़्यादा महत्वपूर्ण होते हैं। आप लोगों ने बहुत सारे ऐसे क्षेत्र हैं जहां असंभव को संभव किया। अभी क्लीन ऑफिस ग्रीन ऑफिस की चर्चा हो रही थी। क्लीन ऑफिस ग्रीन ऑफिस की जब भी चर्चा होती है तो मुझे आप लोगों के द्वारा ई ऑफिस में किया गया काम याद आ जाता है। आज मेरे चैम्बर में कोई भी फाइल नहीं थी, जितेंद्र श्रीवास्तव साहब कल आए थे, उन्होंने देखा कोई फाइल नहीं। किसी भी मंत्री महोदय के कमरे में पहुंच जाइए, कोई फाइल नहीं। राज्य सरकार के किसी भी कार्यालय में पहुंच जाइए, कोई फाइल नहीं है। अभी मैं सभी जिला में विजिट किया था, मुझे कार्यालय जाने का मौका तो नहीं मिला, लेकिन जो मुझे फीडबैक दिया गया उसमें मुझे नहीं लगता है कि आप लोगों के ऑफिसेज में भी कहीं कोई कागज हो। यह जरूर है कि जिन लाखों फाइलों को आपने डिजिटाइज किया है, अब उन फाइलों को कहीं सजो कर नहीं रखें। जो भी सरकारी प्रक्रिया है उस प्रक्रिया को अपनाते हुए उसे डिस्पोज कर दें। अपने आप आपका ऑफिस क्लीन ऑफिस ग्रीन ऑफिस हो जाएगा। और क्लीन ऑफिस ग्रीन ऑफिस को लेकर एक हमने कल बैठक बुलाई है 5 बजे। आज 5 बजे बैठक बुलाई है और उसमें राज्य स्तर पर जो भी करना है वो हम लोग करेंगे। हम त्रिपुरा को स्वच्छता के क्षेत्र में एक उदाहरण बनाना चाहते हैं और जितने पैसे खर्च करने की श्री जितेंद्र श्रीवास्तव साहब ने इच्छा जाहिर की है, हम कहीं यदि जरूरत पड़ी तो उससे ज़्यादा खर्च करेंगे और जो भी खर्च करेंगे प्रॉपर तरीके से करेंगे। हम खर्च करने के लिए नहीं करेंगे, लेकिन पैसा किसी काम में आड़े आए ऐसा नहीं होगा। मैं आप सभी लोगों को विश्वास दिलाना चाहता हूं और आप लोगों के बिहाफ पे, अपनी पूरी टीम के बिहाफ पे श्री जितेंद्र श्रीवास्तव साहब को, उनकी टीम को, जो हमारे माननीय एक्सपर्ट महोदयगण आए हुए हैं, उनको विश्वास दिलाना चाहता हूं कि हम लोग स्वच्छता के क्षेत्र में बहुत अच्छा काम करेंगे। और इसलिए करेंगे क्योंकि यदि हमें सचमुच विकसित बनना है तो स्वच्छ रहना भी एक बहुत बड़ा कदम होगा। मैं इस वर्कशॉप के लिए Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality.
ICFA University Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. আমন্ত্রণ জানিয়েছি পিসিসি এক্সিকিউটিভ রূপে তাদেরও সেখানে আমি ডিপার্টমেন্ট সেল এবং ফ্রন্টাল উনি তদারকি করছেন। উনি শেষ করে আপনাদের দায়িত্ব পালন করবেন। আমরা স্পেশালি তাদেরকেও নিমন্ত্রণ করেছি। না, ইতিমধ্যেই আমরা আমাদের রাজ্যে নির্বাচন সম্পন্ন করেছি, লোকসভা নির্বাচনের আমাদের সারা রাজ্য জুড়ে দলীয় নেতৃত্ব ইন্ডিয়া জোটের পক্ষে ওনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আগামী 4 তারিখে 4 জুন গণনা হবে। বিশেষ করে গণনা কেন্দ্রগুলিতে আমাদের যারা গণনা কর্মী হিসাবে সেখানে থাকবেন তাদের হয়ে দলীয় নেতৃত্ব তাদের দায়িত্ব কর্তব্য সেগুলি সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের গণনা কর্মীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ রাখব এবং আগামী জুন মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সরকারের তরফ থেকে যেটা গ্রহণ করা হচ্ছে সেই প্রস্তুতি আমাদের দলের নেতৃত্ব পর্যালোচনা করে কিভাবে এগিয়ে যাওয়া যায়। এই পঞ্চায়েত নির্বাচনে ভোটার তালিকার প্রসেস থেকে শুরু করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সমস্ত বিষয়ে আমরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটির মিটিংয়ে আলোচনার মাধ্যমে সমস্ত পঞ্চায়েতে আমাদের ব্লক এবং জেলাকে আমরা কীভাবে দায়িত্ব অর্পণ করব, কী হবে আমাদের আগামী দিনের রোডম্যাপ, সেগুলি নির্ধারণ করার জন্য আজকের মূলত। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams.
সবকিছু পরিষেবা আছে তোমরা তারা তো হসপিটালে পরিষেবা তোমরা তারা পরিষেবা দিতে শিখো ব্যবহার শিখো তোমরা মানুষের ব্যবহার শিখো এক ঘন্টা আমরা দোকানের মতো ধরে যাচ্ছে এক ঘন্টার মতো করবো কালো কথা সবকিছু পরিষেবা আছে তোমরা তারা হসপিটালে পরিষেবা তোমরা পরিষেবা নাই এক ঘন্টা কেন এক ঘন্টা পরে তারা রাস্তা এসিজি করাইতে এক ঘন্টা পরে তোমরা রাস্তা দিতে রাজ্য সরকার পরিষেবা ভালো দিতে আছে তোমরা তো পরিষেবা ভালো পাড়া সারা দিন করে রাজ্যের করতে আছো তোমরা কি মনে করো আমরা ভোগের মিশে এসে দাঁড়াম আমিও দিদি দাদা জানো তোমরা ব্যক্তি তোমরা ব্যক্তি দেখে না হবে আমি একজন জনপ্রতিনিধি তোমরা মনে করো কিন্তু আমরা আইসি দেখি আধা ঘন্টার উপরে হয়েছে আমরা এসিজি রুটে তারা দিতে পারে না তারা একবার দেয়া এই রুমে যাইতাম একবার দেয়া এই রুমে যাইতাম একবার আরে আমরা চিনি না তোমরা দেয়াইবে না ভাই তোমরা তো পরিষেবা রাখছে তোমরা আমরা দেয়া না এরপরে আবার থাবো দিতে আইও শক্ত না দিতে আইও আমরা কিটা হিয়াল করতে আইছি আমরা হেয়ার গাড়ির ভিতরে গলার মধ্যে মেশিন করেছে হেয়ার গাড়ির ভিতরে আটকে গেছে পুরো রেসপন্স হয় এর কারণে আপনার জামাটা আছে কি তার পেশেন্ট এখন তারা এদিকে ভুলে ওইদিকে লয়ে গেছে আমরা না জিজ্ঞেস করে ডাক্তার রুম তো বাইরে গেছে ডাইরেক্ট এদিকে লয়ে গেছে এই জন্য পরে তো তুই জানাস আমরা করে সেটা আমার ধরে লেগেছে তারা 2-3 দিন মিলে আমার 7 মাস কাম দিয়েছিল আর ওই হারে মূল ভিতরে গিয়ে হারে কলার ভিতরে ধরে ফেলেছে কি কারণে আপনাদেরকে মারধর করা হয়েছে মারধর করছে তারা এর সিটি স্ক্যান দেয়া দিছিল না দেখে তার কি আপনাদের কইছিল না না এই কথা কোনো রুগী লয়ে যায় তারা রুগী লয়ে আইছে প্রথম আইছে ডাক্তার দেখতে দেখো না আমরা এই গাড়ি থেকে নামাইছে আর কথা আমরা দেখাচ্ছি ইমার্জেন্সি কোনো এটা দেয়া দিছি দেখছে স্যার ট্রিটমেন্ট করছে এর জিব্বা টিব্বা সব পাই করেছে স্যার দেখে দেখানোর পরে ইসিজি রুমে ঢুকেছে আমরা দেয়া দিছি 2 নম্বর রুমে যাও ইসিজি করো ম্যাডাম সিস্টার দিয়েছিল সিস্টার দিয়ে সামনে আছে আমরাও গেছিলাম সবাই তারপরে এখান থেকে স্যার আবার ঢুকেছে ভিতরে ঢুকানোর পরে তারা সিটি স্ক্যান লিখছে সিটি স্ক্যান করে লিখছে তারা বলছে রুম ভিতরে বাইরে করে সিটি স্ক্যান লিখছে
এমন করে দেরি নাই হ্যাঁ লোক লাগিয়ে গেছে স্যাটার বাল তোর বাচ্চা তোরা দেখাইছি না কেডা দেখাইবো হসপিটাল তোরা কি এমনি করে বাবা হইতে পারতেছে না এখান থেকে সুতা ডাইরেক্ট ফিল্ডে মিললে লইয়া গেছে পুরনটার ভিতরে এইদিকে কোনো সিটি স্ক্যানে নাই তারপরে আনার সময় দৌড়ে গেছে হ্যাঁ কলের বলে এইদিকে নাই নতুনটা তো এদিকে আইতে দেরি নাই তারপরে আমার লোক লাগিয়ে গেছে কয়জনের বাসে আপনারা? দুজনে আমার যে শর্ট মার্ক সিটে দিছে হেয়ারে কলার ধরে আছে পুলিশের উপর হাত তুলে লেগেছে তারা কয়জন? টাকা দিয়ে আইছিল তারা 8-10-15 জন মতো আইছিল তারা। কি রুগী ছিল এটা? কি রোগী বলছে না সঠিক জানি না, ডাক্তার কোথায় ডাক্তার কাছে কি রোগী আছে তারা কি পেশেন্ট আছে আমরা সঠিক জানি না ডাক্তার। তারা একটা অভিযোগ করতেছে আপনারা নাকি ড্রিঙ্কস মটর খেয়েছেন এরকম। তারা এমন কি এখন আপনারা কি চান? মানে আমরা প্রশাসন যা জানে তারা আমরা তারা যদি শাস্তি কোন জায়গায় ঘটনাটা কোন জায়গায় হয়েছে? মানে এটা কি হসপিটাল ক্যাপানাস তো যে গুমতি ডিস্ট্রিক্ট হসপিটাল। কি নাম আপনার? বিপ্লব। আপনার জামাটা মানে ছিঁড়ছে। আর কারে মারছে? আর হেয়ারে কলার কি কি নাম আপনার? আর পুলিশের উপরে টাকা দিয়ে আছে শুভঙ্গ দে আরেকজন যে পুলিশ হেলমেট মারছে। হ্যাঁ হেয়ারে উপরে টাকা দিয়ে আছে হেয়ারে 2-3 বার টাকা দিয়ে আছে হেয়ারে রেসপন্স ইয়ার করার দিতে আপনার জামাটা আছে কি? তার পেশেন্ট পার্টি আইছে তারা সিটিস্ক্যানে ভুলে ওইদিকে লয়ে গেছে আমরা না জিজ্ঞেস করে ডাক্তার রুমতে বাইরে দিয়ে সেটা ডাইরেক্ট এদিকে লয়ে গেছে দেয় জনের পরে তো তুই জানাস তুই জানাস এমনি করেছিল আমার ধরে লাইছে তারা 2-3 জন মিলে আমার 7 মার্ক টান দিয়েছে আর ওই হেয়ারের মূলত হেয়ারে কলার ভিতরে ধরে লইছে। মূলত কি কারণে আপনাদেরকে মারধর করা হয়েছে? মারধর করছে তারা ইয়ার সিটি স্ক্যান দেয়া দিছিল দেখে। তার কি আপনাদের কইছিল? না না এই কথা কোনো রুগী লইয়া আইছে প্রথম আইছে ডাক্তার দেখছে দেখুন আমরা ওই গাড়ি থেকে নামাইছে পর আমরা দেখাচ্ছি ইমার্জেন্সি কোনো এটা দেখাই দিছি দেখছে স্যারের ট্রিটমেন্ট করছে এর জিব্বা টিব্বা সব বাইর করেছে স্যার দেখে দেখানোর পর ইসিসি রুমে ঢুকেছে আমরা দেখাই দিছি 2 নম্বর রুমে যাও ইসিসি করো ম্যাডাম সিস্টার দিয়ে আসলে সিস্টার দিয়ে সামনে আছে আমরাও গেছিলাম সবাই। তারপরে এখান থেকে স্যার আবার ঢুকেছে ভিতরে ঢুকানোর পরে তারা সিটি স্ক্যান লিখছে সিটি স্ক্যান করে লিখছে তারা কয়েছে রুম দেখতে বাইর করে সিটি স্ক্যান লিখছে এমন করে দেরি নাই হ্যাঁ লোক লাগিয়ে গেছে স্যাটার বাল তোর বাচ্চা তোরা দেখাইছি না কেডা দেখাইবো হসপিটালে তোরা কি এমনি করে বাবা হইতে পারতেছে না ভিতরে এখান থেকে সুতা ডাইরেক্ট ফিল্ডে মিললে লইয়া গেছে পুরনটার ভিতরে এইদিকে কোনো সিটি স্ক্যানে নাই তারপরে আনার সময় দৌড়ে গেছে ফোনের মধ্যে এইদিকে নাই নতুনটা তো এদিকে আইতে দেরি নাই এরপরে আমার লোক লাগিয়ে গেছে কয়জনের মারছে আপনারা? দুজনে আমার যে 7 মার্ক সিরা দিছে হেয়ারে কলার ধরে আছে পুলিশের উপর হাত তুলে লেগেছে তারা কয়জন? টাকা দিয়ে আইছিল তারা 8-10-15 জন মতো আইছিল তারা। কি রুগী ছিল এটা? কি রোগী বলছে না সঠিক জানি না, ডাক্তার কই করব ডাক্তার কি রোগী আছে তারা কি পেশেন্ট আছে আমরা সঠিক জানি না। তারা একটা অভিযোগ করতেছে আপনারা নাকি ড্রিঙ্কস মটর খেয়েছেন এরকম। এখন আপনারা কি চান? আমরা প্রশাসন যা জানে তারা আমরা তারা যদি শাস্তি। কোন জায়গায় ঘটনাটা কোন জায়গায় হয়েছে? মানে এটা কি হসপিটাল? ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাপানাস তো যে গুমতি ডিস্ট্রিক্ট হসপিটাল। কি নাম আপনার? বিপ্লব। আপনার জামাটা মানে ছিঁড়ছে। আর কারে মারছে? আর হেয়ারে কলার কি নাম আপনার? টাকা দিয়ে আছে শুভঙ্গ দে আরেকজন যে পুলিশ হেরোইন মারছে। হ্যাঁ হেয়ারের উপরে টাকা দিয়ে আছে হেয়ারে 2-3 বার টাকা দিয়ে আছে হেয়ারে পিএস মানানো। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।
সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি দিতে হবে। অবসরপ্রাপ্ত সমস্ত কর্মী ও সহায়িকাদের সুদ সহ গ্র্যাচুইটি অবিলম্বে মিটিয়ে দিতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইট ছাঁটাইকৃত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পুনর্বহাল করতে হবে। নইলের সংগ্রাম তাই তো বলে নইলের সংগ্রাম অঙ্গনওয়াড়ি পরে 1975 সাল থেকে আমাদের রাজ্যে অঙ্গনওয়াড়ি প্রজেক্ট শুরু হয়। প্রথমেই কথা ছিল তারা দীর্ঘদিন অন্তত 20 বছর কাজ করলে পরে তাদেরকে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যেখানে পদ খালি হবে সেখানে প্রায়োরিটি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের দেওয়া হবে, রেগুলার চাকরি দেওয়া হবে। আমরা দেখলাম তার মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যারা দীর্ঘদিন ধরে এই লড়াই আন্দোলন করছে তাদের মজুরি বৃদ্ধির জন্য, কাজ করলে তার মজুরি বৃদ্ধি করতে হবে, দীর্ঘদিন কাজ করলে এটা স্বাভাবিক, এটা আইনেও রয়েছে, সংবিধান স্বীকৃত। তো স্বাভাবিক কারণে আমরা লক্ষ্য করছি সরকারই এই আইনটাকে কার্যকরীও করেনি, মজুরিও বৃদ্ধি করছে না, সামান্য মজুরি বৃদ্ধি তারা যখন দিয়ে বাড়ে তখন তারা সামান্য মজুরি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের দেয়, এছাড়া তাদের কোনো মজুরি বৃদ্ধি হয় না। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যারা কাজ করছেন তাদের মজুরি বৃদ্ধির দাবিতেও লড়াই চলছে। তার মধ্যে যারা অবসর গ্রহণ করেছেন, কথা ছিল 65 বছর পরে তারা অবসর গ্রহণ করবেন, কিন্তু দেখা গেল প্রাক্তন সরকারের সেই যে বিধানসভায় যেটা স্বীকৃত হয়েছিল, গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে 65 বছর পরে তারা রিটায়ারমেন্টে দেবেন। এখন দেখা যায় জোট সরকার আইপিএফটি এবং বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে 60 বছর হলেই তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো রিটায়ারমেন্টের পরে তাদেরকে ন্যূনতম পেনশন দেওয়ার কথা ছিল এবং তারা যতদিন কাজ করেছেন তাদের গ্র্যাচুইটি দেওয়ার কথা ছিল। আর কিটা করতেছেন ব্যবহার করতাম না, এখন তারা গভর্নমেন্ট স্বীকারই করছে না কোনো মতেই। সেন্ট্রাল গভর্নমেন্ট পার্লামেন্টও বহু লড়াই হয়েছে এই নিয়ে। আমি যখন পার্লামেন্টে ছিলাম বারেবারেই এই বিষয়গুলো আমরা তুলেছিলাম এবং অন্যান্যরাও এটা আমাদের সমর্থনে তারাও পার্লামেন্টে কথা বলেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তার মধ্যে 18 জন ওয়ার্কার এবং 2 জন হেল্পার মিলে হাইকোর্টে আমাদের রাজ্যে কেস যে আমাদের গ্র্যাচুইটির দাবিতে কেস করা হয় এবং হাইকোর্ট, আপনারা জানেন গত কিছুদিন আগে হাইকোর্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের পক্ষে, তাদের এই দাবির পক্ষে রায় দেয়। তো এই রায়কেও কার্যকরী করছেন, কাজে এই রায় যাতে কার্যকরী হয়, মূলত 4টা দাবি নিয়ে আজকের এই আন্দোলন। এই আন্দোলনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যারা রিটায়ারমেন্টে গেছেন তারা দাবি রাখবেন, তারা কর্মে সই করবেন, তারা ডাইরেক্টরের কাছে জমা দেবেন এবং আমরা এই রাজ্য সরকারের কাছে, সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি তো রয়েছেই সারা ভারতবর্ষের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের,
লক্ষ লক্ষ অঙ্গনারী ওয়ার্কার, তারা সমস্ত কাজ করে, 25টার উপরে রেজিস্টার তারা মেনটেন করে। যে কাজ তাদের ছিল না, সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প কিন্তু শুধু শিশুদের নার্সিং করার জন্য, কিন্তু এটাকে একটা পার্মানেন্ট জবের মতো করে তাদেরকে দিয়ে কাজ করা হয়েছে। কোভিড পিরিয়ড সমস্ত কাজ তাদেরকে দিয়ে করা হয়েছে। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমি এই প্রজেক্টে চাকরি করেছি শ্রীপুর পোস্টে প্রায় 7 বছর আমি ছিলাম। তারপরে আমি নিজেই স্বেচ্ছায় রিজাইন দিয়েছি। তারপরে আমি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি। কাজে এই প্রজেক্ট ওপেনিংয়ের ক্ষেত্রে আমিও কাজ করি। আমরা গণ ডেপুটেশন এটা 1972 সালে গ্র্যাচুইটি অ্যাক্ট পাস হয়েছে। সরকারি, আধা সরকারি, বেসরকারি সমস্ত ক্ষেত্রে গ্র্যাচুইটি পাওয়ার অধিকার সবার আছে, এবং আপনাদের সাংবাদিক আপনাদের গ্র্যাচুইটি পাওয়ার অধিকার আছে। এটা কারোর দান দেখছি না, এটা আইন। এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা হয়, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারদেরকে গ্র্যাচুইটি দিতে হবে। ভারতবর্ষে অনেক সরকার দিয়ে দিয়েছে, আমাদের রাজ্যের সরকারে কোনো টনক নড়ছে না এবং তারা গ্র্যাচুইটি দিচ্ছেন না। হাইকোর্টে আরেকটা মামলা করেছে কয়েকজন যে আমরা গ্র্যাচুইটি পাইনি। হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যেই ডেটে তারা মামলা করেছে সেই ডেট থেকে 29 সুদ সমেত তাদের টাকা যাতে দিয়ে দেওয়া হয়। তারপরে এখনো এই টাকা দেয়নি। আমরা বলছি গ্র্যাচুইটির টাকা দিতে হবে, এই দাবিতে যাবে, আজকে দরখাস্ত বাতিল করবে তারা যে আমাদের গ্র্যাচুইটির টাকা দাও, এই একটা দাবি। ছাঁটাই হয়েছে প্রচুর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তাদেরকে পুনর্বহাল করতে হবে। মজুরি ঘোষণা করেছে, বৃদ্ধি পায়নি, এই বর্ধিত মজুরি দিতে হবে। ভারতবর্ষ অন্য রাজ্যে যে হারে মজুরি পায় এ রাজ্যে যাতে মজুরি দেয়, এটাও দাবির মধ্যে দেখা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে খাওয়া দেওয়া হয়, এটা অনেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তার নিজস্ব টাকা খরচ করে দিয়েছেন, এই টাকা দেবেন বলেছেন, এই টাকা কিন্তু দেননি। পুজোর সময় এক্সট্রা টাকা দেবেন বলেছেন, দেননি। কোভিডের সময় কাজ করিয়েছে, পয়সা দেয়নি, ঘোষণা করেছে, পয়সা দেয়নি। এবং এরা কর্মক্ষেত্রে মানসিক নির্যাতনের শিকার হচ্ছে, কাজ করার পরিবেশ নেই, এদের উপর অত্যাচার হচ্ছে, মা বোনের উপর সম্মান মর্যাদা ইত্যাদি দিচ্ছেন না, এবং যা খুশি তা করছেন। এখানে মন্ডলের রাজত্ব চলছে, মন্ডলের নির্দেশে সব করতে হবে। এ কেমন কথা? এরা মহিলা, এরা কাজ করে, সমাজের সমস্ত কাজ তাদেরকে দিয়ে করায়। সরকারি যখনই কোনো কাজের দরকার লাগে শুধু অঙ্গনওয়াড়ি না, সব কাজ করায়, কিন্তু পয়সা দেয় না, এবং মাসে আনতে তারা ঠিক মতো টাকাটাও পায় না, এবং কিছু বলতে গেলে ছাঁটাই, কিছু বলতে গেলে ছাঁটাই। হাইকোর্টও বলে দিয়েছে ছাঁটাই করা যাবে না, এবং হাইকোর্টের নির্দেশে 48 জন পুনর্বহাল হয়েছে হাইকোর্টের নির্দেশে, তারপরে তারা এগিয়ে পড়ছে। এই যে প্রশাসনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কমিটির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা, এটার বিরুদ্ধে প্রতিবাদ জানার জন্য সারা রাজ্যের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার যারা রিটায়ারমেন্টে গেছেন তারাও এসছেন, যারা কাজ করেন তারাও এসছেন। তাদের এই দাবিগুলো নিয়ে আমরা আজকে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে যাচ্ছি। হয় পূরণ করবে, নতুবা আমরা আমাদের রাস্তায় থাকবো এবং আন্দোলন গড়ে তুলবো, এটা আমাদের সিদ্ধান্ত। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big.
বাড়ি বয়নামা, নাম জান্নাতুল ফেরদৌস। কি কারণে কেন আপনার এই আফানিয়া হসপিটালে আসতে হয়েছে? আমার বাচ্চা অপারেশনের জন্য আফানিয়া আসতে হয়েছে। কি হয়েছিল প্রথম থেকে? আমার বাচ্চা জন্ম হয়েছে 8 তারিখ মেলাগড় হসপিটালে। তারপর দ্বিতীয় দিন থেকে বাচ্চার বমি হতো। তারপরে বমি হতো বেশি, তারপরে আস্তে আস্তে আরো খারাপের দিকে যাইতেছে। তারপরে মেলাগড় হসপিটালে শিশু ডাক্তারের কাছে আনা হয়েছে। তারপর ওখান থেকে রেফার দেওয়া দিছে আইজিএমে। তারপর ওইখানে অবস্থা ভালো না দেখা অপারেশন লাগবে হয়েছে একটা। তারপরে এখানে রেফার দেওয়া হয়েছে। তখন অপারেশন করা হয়েছে, ভালো আছে, বাচ্চা অনেক স্টেবল আছে, মোটামুটি অনেক ভালো আছে, কোনো সমস্যা নেই। বাচ্চা কিরকম আছে? এখন ভালো আছে। আর কি বমি হচ্ছে? না এখন আপনি দেখছেন তো? হ্যাঁ। কবে নাগাদ বাড়িতে নিয়ে যাবেন? ডাক্তার সাথে পরামর্শ করছেন? বাড়িতে যাওয়া 12 সপ্তাহখানেক পরে। কত বাচ্চার বয়স কত? আজকে 24। বাচ্চার বাবার নাম? সাহেব আলী। এটা তো জন্মগ্রহণ করেছে 8 মেতে মেলাগড় হসপিটালে, নর্মাল ভেজিনাল ডেলিভারি। তখন ওখানে জন্ম হওয়ার পর বাচ্চা নাকি সবসময় বমি করতো। তো বুকে দুধ দিলেও বমি করতো, না দিলেও বমি করতো। তো এই বমিটা কালার ছিল পিত্তি কালার। যখন বাচ্চার 3 দিন হলো তখন বাচ্চাকে রেফার করলো আইজিএম হসপিটালে। ওইখানে আরও 3 দিন ছিল বাচ্চা। ওইখানে দেখে ওখান থেকে আইজিএম হাসপাতাল থেকে এখানে আমাদের টিএমসিতে রেফার করা হলো। টিএমসিতে আসার পর আমি দেখলাম যে বাচ্চার যে বমিটিংটা, মানে যে বমিটা, এটা একদম খুব খারাপ, মানে একদম সবুজ পিত্তি কালারের বমি। ইনভেস্টিগেশন করে দেখা গেল যে বাচ্চার ইন্টেস্টিনাল ম্যালরোটেশন রয়েছে। তো ইন্টেস্টিনাল ম্যালরোটেশন তো খুবই রেয়ার, প্লাস এটা হচ্ছে খুবই ডেডলি ডিজিজ, মানে ডেডলি একটা কন্ডিশন, যেটা যদি তৎক্ষণাৎ অপারেশন না করা হয় তারপরে বাচ্চার নাড়ি সব পচে যায়, বলবুলাস হয়ে যায়, তো বাচ্চাকে বাঁচানো সম্ভব হতো না। বাচ্চা যখন 12 দিন তখন আমরা টিএমসিতে অপারেশন করি। এত 12 দিনের ছোট বাচ্চাকে জটিল অপারেশন ছিল, মানে মোটামুটি 2 ঘন্টা লেগেছে। কিন্তু এখন বাচ্চা সুস্থ আছে, সব খাচ্ছে, কোনো বমি নেই, মার বুকে দুধ খাচ্ছে। বাচ্চাকে এখন আমরা 2-3 দিনের মধ্যে ছুটি দিয়ে দেবো। সো আমার এই ভিডিওটার করার একমাত্র হচ্ছে যে এটা একটা মাস অ্যাওয়ারনেস, যে টিএমসিতে এরকম ছোট বাচ্চা, একদম নবজাত শিশু, বা ধরুন বাচ্চার বয়স যার 1 দিনও নয়, 1 দিন বা 2 দিন, এরকম বাচ্চারও খুব জটিল অপারেশন এখানে খুব ভালোভাবেই হচ্ছে। তো এটা একটা সাকসেস স্টোরি, শুধু আমার জন্য না, এটা আমাদের সার্জারি টিম, অ্যানাস্থেশিয়া, পেডিয়াট্রিশিয়ান যারা আছে তার সবার থেকে, ওটি টেকনিশিয়ান, ওটি স্টাফ, সবাই আমাকে হেল্প করেছে। এর জন্য বাচ্চাটা এখন সুস্থ আছে। যে বাচ্চাটা মানে ঠিক মারা যাচ্ছিল, এটাকে এখন অপারেশন করে সুস্থ করতে পারলাম, এটাই আমার একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট, শুধু আমার নয়, টিএমসি পুরো হাসপাতালের অ্যাচিভমেন্ট এটা হচ্ছে ইন্টেস্টিনাল ম্যালরোটেশন, মানে হচ্ছে বাচ্চা নাড়ি পুরো উল্টো ছিল। উল্টো মানে যেটা ডান দিকে থাকার কথা এটা বাঁ দিকে ছিল, যেটা বাঁ দিকে থাকার কথা ওটা ডান দিকে ছিল। নাড়িটা পুরো এরকম রোটেশন ছিল, মানে ঘুরপাক খেয়েছিল। তো ওটাকে ইমার্জেন্সি করে অপারেশন করতে হয়, নাহলে গ্যাংগ্রিন হয়ে যায়, নাহলে ওই জায়গাটা পচে যায়। তো এটা জন্মগত একটা রোগ, যেখানে ডান দিকে জিনিস, যেরকম অ্যাপেন্ডিক্স বা সিকাম বলি আমরা, এটা বাঁ দিকে থাকে, আর বাঁ দিকে জিনিসগুলো ডান দিকে থাকে। ওটা আমরা অপারেশন করে এখন বাচ্চা নর্মাল আছে। যেটা ডান দিকে থাকার কথা ডান দিকে রেখেছি, যেটা বাঁ দিকে থাকার কথা বাঁ দিকে রেখেছি। কত ঘন্টা সময় লাগে? মোটামুটি 2 ঘন্টা লেগেছে অপারেশন করতে। আপনার পরিচয়টা? আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানের পেডিয়াট্রিক সার্জন, সুপার স্পেশালিস্ট। টিএমসি হাসপাতালে আমি জেনারেল সার্জারিতে আছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে।